বৈদেশিক ঋণ বেড়েই যাচ্ছে এ নিয়ে আলোচনা নতুন নয়। এবার অর্থ মন্ত্রণালয়ের হিসেবে বলছে যে চলতি অর্থ বছরের ৯ মাসে বৈদেশিক ঋণের সুদ পরিশোধ বেড়ে বিলিয়ন ডলার ছাড়িয়েছে, আর সুদ আসল শোধ করতে হয়েছে ২৫৭ কোটি ডলারের বেশি। এ সময় ঋণ পরিশোধ বেড়েছে ৪৫%, আর সুদ পরিশোধ দ্বিগুণেরও বেশি বেড়েছে। সরকারের অর্থ বিভাগের মন্ত্রী ও আমলারা কি এখনও সেই পুরনো ছবক আওড়াবেন যে বিদেশি ঋণের অঙ্কটি জিডিপির তুলনায় বড় নয়, বৈদেশিক আয় আগের মতো বাড়ছে না এবং অনেক খাতে কমছে? এই প্রেক্ষিতে অবশ্যই বিদেশি ঋণের সুদ এবং সুদ আসল পরিশোধে উচ্চ হারে ঊর্ধ্বগতি অবশ্যই চিন্তার বিষয় নয় কি? এ নিয়ে কথা বলতে চাই বিস্তারে। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আর্থিক খাত বিশ্লেষক ডক্টর সায়েম আমির ফয়সাল। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সায়েম আমির ফয়সাল যুক্ত হবার জন্য এবং আমাদেরকে এই মুহূর্তে সময় দেওয়ার জন্য। আসলে যেমনটি বলছিলাম যে ৯ মাসে সরকারের বৈদেশিক ঋণের সুদ পরিশোধ প্রথমবারের মতো ১০০ কোটি ডলার এবং সুদ আসল মিলিয়ে পরিশোধ ২৫৭ কোটি ডলারের বেশি ছাড়িয়ে গেছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। জি, আমাদের যে আগের যে মেট্রিকটা ছিল ডেট টু জিডিপি রেশিও, যে আমাদের 40% নিচে থাকলে আমরা অর্থনীতিটাকে আমরা স্থিতিশীল বলতে আমরা সক্ষম হতে পারি, সেই মেট্রিকটা কিন্তু এখন আর ব্যবহৃত হচ্ছে না। বর্তমানে আমাদের মেট্রিকটা দেখতে হচ্ছে যে আমাদের টোটাল এক্সটার্নাল ডেট স্বনির্ভরশীল হতে হবে আমাদের গ্রোস এক্সটার্নাল রিজার্ভের উপর। এখন আমাদের বাংলাদেশের আমাদের সর্বমোট রিজার্ভ যদি গ্রোস রিজার্ভ দেখেন 25 বিলিয়ন ডলার, নেট রিজার্ভ আমাদের মাত্র 19.6 বিলিয়ন ডলার। অপরদিকে আপনি যদি আপনার সারা বাংলাদেশের যদি আপনি গ্রোস এক্সটার্নাল রিজার্ভ দেখেন, এখন দেখা যাচ্ছে যে 100 বিলিয়ন ডলার কিন্তু আমরা ছাড়িয়ে গিয়েছি। অপরদিকে আপনি যদি ইন্ডিয়ার তুলনা করেন, ইন্ডিয়ার টোটাল রিজার্ভ রয়েছে 642 বিলিয়ন মার্কিন ডলার এবং গ্রোস এক্সটার্নাল ডেট রয়েছে মাত্র 542 বিলিয়ন মার্কিন ডলার। তো এখানে দেখা যায় এখানে কিন্তু ইন্ডিয়ার কিন্তু গ্রোস এক্সটার্নাল ডেট টু রিজার্ভ রেশিও 1:1 কিন্তু রয়েছে। অপরদিকে বাংলাদেশে 19 বিলিয়ন ডলার রিজার্ভের বিপরীতে আমরা 100 বিলিয়ন ডলার ঋণ নিয়ে আমরা বসে আছি। এমন একটি বাস্তবতায় আপনি যদি পার্শ্ববর্তী দেশ আমাদের থাইল্যান্ডের কথা আপনি বিবেচনায় রাখেন, থাইল্যান্ডের টোটাল এক্সটার্নাল ডেট 192 বিলিয়ন মার্কিন ডলার, অপরদিকে তার টোটাল রিজার্ভ রয়েছে 222 বিলিয়ন মার্কিন ডলারের। তো স্বাভাবিকভাবে এখানে দেখা যাচ্ছে আমাদের ঋণ পরিশোধ সক্ষমতা কিন্তু নির্ভর করছে আমাদের টোটাল এক্সটার্নাল রিজার্ভের, যেখানে আমাদের ঋণ পরিশোধের সক্ষমতা সেটার উপরে কিন্তু নির্ভর করছে। আর আজকে যে বর্তমানে আমাদের এক বছরের বিপরীতে আমাদের 1 বিলিয়ন ডলার ডেট সার্ভিস রিপেমেন্ট যে ছাড়িয়ে গিয়ে, স্বাভাবিকভাবে দেখেন আমাদের রূপপুর প্রকল্প যেটা জুলাই 2026 সাল থেকে কিন্তু গ্রেস পিরিয়ডটা শেষ হয়ে যাচ্ছে। অপরদিকে আমাদের পদ্মা ব্রিজের যে রেল লিঙ্ক রোডটা রয়েছে 2.2 বিলিয়ন মার্কিন ডলারের, সেটারও কিন্তু গ্রেস পিরিয়ড শেষ হয়ে গেলে কিন্তু দেখা যাবে 2026, 27, 28 থেকে 29 পর্যন্ত আমাদের ডেট সার্ভিসিং বর্তমানে যেটা 1.1 বিলিয়ন ডলার যেটা রয়েছে প্রতি অর্থ বছরে, সেটা কিন্তু ভবিষ্যতে 1.5 বিলিয়ন ডলার এবং 2.2 বিলিয়ন ডলার পর্যন্ত কিন্তু যেতে পারে। স্বাভাবিকভাবে আমাদের বর্তমানে রিজার্ভ যেহেতু এই অবস্থায় এক্ষেত্রে বৈদেশিক ঋণের সুদ এবং সুদাসল পরিশোধের উচ্চ হারে যে ঊর্ধ্বগতি, সেইটাকে আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বলে আপনি মনে করেন? আপনার পরামর্শ কি করতে হবে এর জন্য? এই মুহূর্তে আমাদের বর্তমান রিজার্ভ রেশিও যদি আমি বিবেচনায় নেই, আমরা ভবিষ্যতে এখনো আগামী 2টি অর্থ বছরের নতুন কোন প্রকল্প আমরা হাতে নিতে পারবো, বিশেষ করে যেগুলো বৈদেশিক ঋণের উপরে নির্ভরশীল। বর্তমানে কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু মেজরিটি রিপেমেন্ট সরকারের অনেক অঙ্গ প্রতিষ্ঠানে কিন্তু তারা ডেট সার্ভিসিং কিন্তু করতে পারছে না। অপরদিকে আবার টাকার মূল্য ডলারের বিপরীতে যদি পতন হয়, আপনি দেখবেন বৈশ্বিক বাজারে কিন্তু ডলার কিন্তু স্ট্রেংথেনিং হচ্ছে। ডলার ইন্ডেক্সে কিন্তু দেখা যায় যে 4.5% কিন্তু স্ট্রেংথ ইন্ডিকেটরে কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে। তো এরকম হতে থাকলে টাকার মূল্য যদি অতীত পরিমাণে আমরা ফেরত না আনতে পারি, ততদিন পর্যন্ত কিন্তু আমরা কিন্তু নতুন কোন প্রকল্প কিন্তু আমরা হাতে নিতে পারবো। সেটা থাকবে আমার একদম স্পষ্ট পরামর্শ। কারণ দেখেন আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স আমরা এখন পজিটিভে নিয়ে আসার পরেও কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে গত অর্থ বছরেও 13 বিলিয়ন ডলার কিন্তু বের হয়ে গেল। তো এর জন্য কিন্তু আমাদের রিজার্ভটা ক্রমাগতভাবে কিন্তু কমে আসছে। তো সেখান থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই আগামী 2 থেকে 3টি অর্থ বছরে যতদিন পর্যন্ত আমাদের রপ্তানি আয় বৃদ্ধি ঘটছে না, যতদিন পর্যন্ত আমাদের রেমিটেন্স আয় বৃদ্ধি করছে না, ততদিন পর্যন্ত কিন্তু আমরা নতুন কোন বৈদেশিক ঋণ আমরা আমাদের নতুন ব্যালেন্স শিটের সাথে কিন্তু আমরা আচ্ছা, একেবারে আমি শেষ পর্যায়ে খুব ছোট করে আপনার আরেকটু পরামর্শ শুনতে চাইবো যে রিজার্ভ বৃদ্ধি এবং বৈদেশিক আয় বৃদ্ধি নিয়ে আপনার পরামর্শ কি?
আমার স্পষ্ট পরামর্শ হচ্ছে যে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন আমাদের করতে হবে। অবশ্যই বর্তমানে আমাদের তৈরি পোশাক রপ্তানির মধ্যে দেখা যায় আমাদের প্রায় 85% কিন্তু আমাদের রপ্তানি আয়ের মূল একটি অংশ কিন্তু অবস্থান করছে। আবার অপরদিকে আমাদের রেভিনিউ আয়, যেটা আমি মনে করি প্রতি অর্থ বছরে বাংলাদেশে $40 বিলিয়ন মার্কিন ডলার কিন্তু বৈধ পথে আসার কথা, কিন্তু যেহেতু আমাদের ফর্মাল ব্যাংকিং রেটের সাথে আমাদের ইনফর্মাল ব্যাংকিং রেটের একটি 5 থেকে 6% একটি ব্যবধান রয়েছে, তার জন্য কিন্তু এই যে একটি এক্সেসিভ একটি 15 বিলিয়ন মার্কিন ডলারের যে একটা রিজার্ভ সংযোজন করার যে একটা সম্ভাবনা ছিল, সেটা কিন্তু আমরা সংযোজন করতে পারছি না আমাদের ব্যালেন্স শিটের সাথে। তো এই দুইটা জায়গায় আমাদের সর্বপ্রথম আমাদের খেয়াল রাখতে হবে। আর নতুন কোনো বৈদেশিক ঋণ বর্তমানে আমাদের নিয়ে হবে না। বিশেষ করে আমাদের গ্রোস এক্সটার্নাল রিজার্ভ যতদিন পর্যন্ত $40 বিলিয়ন সমপরিমাণ অবস্থানে না যাবে, ততদিন পর্যন্ত আমি মনে করি না যে নতুন ঋণ, বৈদেশিক ঋণ নেওয়া আমাদের দেশের অর্থনীতির জন্য কাম্য হবে বলে আমি মনে করি। জি, ডক্টর সায়েম আমির ফয়সাল, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য, আপনার মূল্যবান পরামর্শের জন্য।